5 আগস্ট চাংখারপুলে গণহত্যা এবং দশম শ্রেণীর ছাত্র আনাস হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে আসামি করে এই প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে প্রসিকিউশন। সকালে এসব তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও জানিয়েছেন, আসামিরা আত্মসমর্পণ না করলে রাষ্ট্রের পক্ষ থেকে আসামিদের জন্য আইনজীবী নিয়োগ করা হবে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ তৎকালীন সরকারের অনেকের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলেও জানিয়েছেন তাজুল ইসলাম। আর শেখ হাসিনা সহ সুপেরিয়র কমান্ডাররা অনেকগুলো ঘটনায় যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত হচ্ছে, তাই এই প্রতিবেদনে তাদের কথা উল্লেখ নেই বলে জানান চিফ প্রসিকিউটর। প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন, তার সরাসরি নির্দেশে তার নিচের লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর কিছু অফিসার, কিছু সিভিল সার্ভেন্ট, এরা এই অপরাধ সংগঠনে সরাসরি প্ল্যানিং, প্রিপারেশন, ওয়ার্ডার এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্তে আমরা পেয়েছি। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই পর্যায়ে আমরা জুলাই আগস্টের 5 তারিখে, বিশেষ করে 5ই আগস্টে এই রাজধানীর চানখারপুল এলাকায় 6 জন ব্যক্তিকে, আমাদের জুলাই আগস্টের বিপ্লবীকে গুলি করে হত্যার দায়ে এবং চানখারপুলের এই অংশের, বিশেষ করে একটি অংশের যে 6 জন শহীদ, সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। গতকালকে তদন্ত সংস্থা আমাদের কাছে সেই রিপোর্টটি হস্তান্তর করেছে। ভারত বাংলাদেশ উত্তেজনার মাঝে রেল সংযোগ প্রকল্পে অর্থায়ন স্থগিত করল ভারত। এই সিদ্ধান্তের ফলে কমপক্ষে 3টি চলমান প্রকল্প স্থগিত হয়েছে এবং 5টি স্থানে সমীক্ষার কাজ বন্ধ হয়েছে, যা মূলত বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাকে ব্যাহত করেছে। ভারতের পত্রিকা দ্য হিন্দু এই সংবাদ প্রকাশ করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান ভারতে। দিল্লি তাকে আশ্রয় রেখেছে। সেখান থেকে বাংলাদেশ ও ডক্টর ইউনূস সরকারের বিরোধিতায় নানা সময় দিয়ে যাচ্ছেন বক্তব্য বিবৃতি। জুলাই আগস্ট গণহত্যার বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ভারতের তরফ থেকে ফেরত চেয়েছে বাংলাদেশ। প্রত্যর্পণের জন্য অপেক্ষা করছে ঢাকা। 2024 সালের হিসাবে প্রায় $12.5 বিলিয়ন বাংলাদেশ থেকে ভারত পণ্য রপ্তানি, পর্যটন, শপিং ও চিকিৎসা সেবা থেকে আয় করেছে। গত 5 আগস্ট থেকে বাংলাদেশের জন্য পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত। বাতিল করা হয়েছে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা। এখন নতুন করে বাতিল করা হলো 5,000 কোটি রুপির রেলওয়ে প্রকল্প। দ্য হিন্দু পত্রিকায় এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার অজুহাতে ভারত বাংলাদেশে চলমান 3টি প্রকল্প ও 5টি প্রকল্পের সমীক্ষা অর্থায়ন বন্ধ করেছে, যা মূলত বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাকে ব্যাহত করবে। বাংলাদেশে প্রকল্প স্থগিত করে বিকল্প হিসাবে নেপাল ও ভুটান হয়ে এই 7 রাজ্যে যোগাযোগ অবকাঠামো বৃদ্ধি করতে চায় ভারত। বাংলাদেশের ওই রেল প্রকল্পের উদ্দেশ্য ছিল শিলিগুড়ি করিডোরের উপর একক নির্ভরতা কমানো। স্থগিত হওয়া প্রকল্পগুলো হলো আখাউড়া আগরতলা ত্রিপুরা রেল সংযোগ প্রকল্প, মোংলা পোর্টে টার্মিনাল পরিচালনার জন্য গৃহীত খুলনা মংলা পোর্ট রেললাইন প্রকল্প, ঢাকা টঙ্গী জয়দেবপুর রেললাইন সম্প্রসারণ প্রকল্প, এছাড়াও আরও 5টি সম্ভাব্য প্রকল্পের সমীক্ষা স্থগিত করা হয়েছে। নুনবী সরকার, 71, ঢাকা। চাওয়া পূরণ হয়নি আয়কর এবং শুল্ক ক্যাডারের। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের নেতৃত্ব এই 2 ক্যাডারের হাতে থাকলেও রাজস্ব নীতি বিভাগের নেতৃত্বে থাকছে প্রশাসন ক্যাডার। উপদেষ্টা পরিষদে পাশ হওয়া এনবিআরকে ভেঙে দেয়া সংক্রান্ত অধ্যাদেশে আছে এমন বিধান। এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে 2 অ্যাসোসিয়েশনের নেতারাই। রুহুল আমিনের রিপোর্টে বিস্তারিত। কর আদায়ে ব্যর্থতা, দুর্নীতিসহ নানা অভিযোগে বিদ্ধ রাজস্ব আদায়ের প্রধান দপ্তর এনবিআর। ব্যর্থতা থেকে বের করতে প্রতিষ্ঠানটির নীতি ও আদায় কাঠামো আলাদা করার আলোচনা চলে দীর্ঘ বছর। অন্তর্বর্তী সরকারের সময়ে যা বাস্তবে রূপ নিচ্ছে। বৃহস্পতিবার এর অধ্যাদেশের খসড়া অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। খসড়ায় বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি নামে কোনো দপ্তর থাকবে না। সৃষ্টি হবে 2টি নতুন বিভাগ,
কর আদায়কারী বিভাগটির নাম দেয়া হয়েছে রাজস্ব ব্যবস্থাপনা ও কর আইন তৈরিকারী বিভাগটির নাম রাজস্ব নীতি। সারা পৃথিবী চলছে এখন একদম মাইক্রো লেভেলে স্পেশালাইজেশনে। সেই সময়ে যখন দুটো আলাদা হয়েছে, আমার মনে হয় দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে, কর্মদক্ষতার ক্ষেত্রে এবং একটি ভালো রিসার্চ বেসড একটি কাজ করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ একটি জিনিস পরিবর্তন ঘটবে। এই দুই প্রতিষ্ঠানের প্রধান পদে কারা থাকবেন তা নিয়ে টানাপোড়েন চলছে দীর্ঘদিন। কর ও শুল্ক ক্যাডারের সদস্যদের দাবি, এনবিআরের চেয়ারম্যান পদে রাজস্ব বিষয়ে অনভিজ্ঞ কর্মচারীদের পদায়ন সংস্থাটির ব্যর্থতার অন্যতম কারণ। তাই তাদের দাবি দুই সংস্থার প্রধান করতে হবে রাজস্ব বিষয়ে অভিজ্ঞদের। কিন্তু অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন যে কোনো কর্মকর্তা রাজস্ব নীতি বিভাগের প্রধান হবেন। এতেই আপত্তি কর ও শুল্ক ক্যাডারের। একজন বাইরের থেকে যখন আসেন, যাদের এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকে না, তাদের সাথে আমাদের কাজ করার বিভিন্ন রকমের প্রবলেম হয়। কাজ করার শুধু নয়, একটা সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রেও এটি কিন্তু একটি নেতিবাচক ধারণা তৈরি হয়, নেতিবাচক একটি পরিবেশ তৈরি হয় এবং অনেক সময় দ্বৈত প্রশাসনের একটি সম্ভাবনা তৈরি হয়। এনবিআর আলাদা করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিভাগ দুটিকে শক্তিশালী করতে গবেষণা, মানব সম্পদ উন্নয়ন ও অটোমেশনে জোর দেওয়ার পরামর্শ তাদের। শুধু তো বডি আলাদা করে দিলে হবে না, তাদের জন্য অর্গানোগ্রাম, তাদের জন্য যথেষ্ট কাজ করার জন্য যে আপনার অথরিটি, এই জিনিসটা তো আনতে হবে। ধরেন জাতীয় রাজস্ব বোর্ড থেকে অনেক স্ট্যাটিস্টিক্স দরকার হবে পলিসির, তাহলে জাতীয় রাজস্ব বোর্ড পলিসি থেকে কিভাবে এই ডাটাগুলো পাবে, হ্যাঁ, মিউচুয়াল এক্সচেঞ্জ অফ ইনফরমেশন গুলো কিভাবে হবে, সেই জিনিসগুলো তো দেখতে হবে। তো এই জিনিসগুলো ঠিক মতো না আসলে তাহলে তো তারা পলিসির ফ্রেমিংটা সঠিকভাবে প্রয়োগ করা যাবে না। শিগগিরই আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে জারি হবে অধ্যাদেশটি। এনবিআর কর্মকর্তারা জানান, জুলাই থেকে শুরু হবে নতুন দুই বিভাগের কার্যক্রম। রুহুল আমিন, ৭১, ঢাকা। নীতিমালা অমান্য করে নকশা বহির্ভূত নতুন ভবন নির্মাণের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সকালে উত্তরা ১০ নম্বর সেক্টরের রানাভোলা এলাকায় দুটি ভবনের বর্ধিতাংশ বুলডোজার দিয়ে ভেঙে দেয় কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেয়া কর্মকর্তাদের দাবি, ভেঙে ফেলা এসব ভবন মালিকদের নির্মাণের আগেই কয়েক দফা সতর্ক করা হয়েছিল। তারা বলেন, সড়ক প্রশস্ত করে বাসযোগ্য ঢাকা গড়ার নতুন নীতিমালায় এই অভিযান আরও বাড়ানো হবে। সড়কের জায়গা দখল করে পুরনো নীতিমালা অনুযায়ী যেসব ভবন নির্মাণ করা হয়েছে সেগুলোর বিষয়েও দ্রুত নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে। তারপর পুরনো ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজুক। দর্শক, অবৈধ এবং নিয়ম বহির্ভূত স্থাপনা উচ্ছেদে রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরে অভিযান শুরু করেছে রাজুকের মোবাইল কোর্ট। সেখানে আছেন সহকর্মী রহিম রুমন, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। রুমন, আপনি একটু জানাবেন, প্রথমে যে ব্যাপারটা জানতে চাচ্ছিলাম যে অভিযানের ক্ষেত্রে আসলে কোন কোন অনিয়মের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই মুহূর্তে, আর অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে রাজুক? ইশরাত, আজকে যে অভিযান পরিচালনা করা হচ্ছে উত্তরা ১০ নম্বর সেক্টরের রানাভোলা এলাকায়, এই এলাকায় যে সড়কটি রয়েছে এই সড়কটি ৩০ ফিট থাকবার কথা, কিন্তু আমরা যে সড়কে দাঁড়িয়ে আছি এটি ২০ ফিটও হয়তো মাপলে হবে না। সেই পরিস্থিতিতেই নতুন নীতিমালা অনুযায়ী রাজুকের যে বাসযোগ্য ঢাকা গড়ার যে নতুন নীতিমালা, সেই নতুন নীতিমালা অনুযায়ী কিন্তু বিশেষ করে নতুন যে ভবনগুলো নির্মাণ করা হচ্ছে, নির্মাণাধীন যে ভবনগুলো, সেই ভবনগুলোর বিরুদ্ধে আজকের এই যে অভিযান এখন পর্যন্ত করা হচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত ৫টি ভবনে সড়কের যেই বর্ধিতাংশ, যে বাড়ির যে বর্ধিতাংশ সড়কের জায়গা দখল করে বানানো হয়েছিল, সেই জায়গাগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই ৬টি ভবনে, আমি দুঃখিত, ৬টি ভবনে অভিযান পরিচালনা করা হয়েছে এবং ৬টি ভবনে অভিযানের ভেতরে ৪ লক্ষ টাকা ৩ জনকে জরিমানা করা হয়েছে।
কিছুক্ষণ আগে এক ভবন মালিককে আমরা দেখলাম যে রাজুকের যেই মোবাইল কোর্ট এখানে অভিযানটি পরিচালনা করছে তাদের সাথে এক ধরনের বাক বিতণ্ডা জড়িয়েছিলেন। তার দাবি রাজুককে নকশা অনুমোদন করিয়ে তিনি ভবন নির্মাণ করেছেন। যদিও আরও একটি অভিযোগ তিনি করেছেন যে যেই বর্ধিতাংশের অভিযোগে তার ভবনের অংশ ভেঙে ফেলা হয়েছে, তার দাবি এই অংশ করবার জন্য রাজুকের কর্মকর্তাকে তিনি ঘুষ দিয়েছিলেন। সেই অভিযোগে কিন্তু একটি বাকবিতণ্ডার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তারপরে আমরা দেখলাম যে তাকে আটক করবার একটি আদেশ হয়েছিল। যেহেতু তিনি জরিমানা দিতে রাজি হয়েছেন, তাকে আর আটক করা হয়নি। রাজুক কর্মকর্তারা বলছেন যে নতুন নীতিমালা অনুযায়ী বাসযোগ্য ঢাকা গড়ার জন্য যে নতুন ভবনগুলো হচ্ছে, সড়কের জায়গা কোনোভাবেই আসলে দখল করতে দেওয়া হবে না। একই পরিস্থিতি আমরা দেখছি যে অনেকগুলো পুরনো ভবনে সেই একই রকমের অভিযোগ কিন্তু করা যায়, কারণ এই সড়কের যে অংশগুলো নতুন ভবন থেকে ভাঙা হচ্ছে, আমরা দেখছি যে পুরনো ভবনগুলোতে সেই অংশগুলো রয়ে গেছে। কর্মকর্তারা বলছেন যে আগামীতে আরও একটি নতুন নীতিমালার কাজ চলছে পুরনো ভবনগুলোকে নিয়ে। সেই নীতিমালার কাজ শেষ হলে নিশ্চয়ই পুরনো ভবনগুলো নিয়েও একই ধরনের অভিযান বা ব্যবস্থা হয়তো নিবে রাজুক কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত এর আগে আপনি যেমনটি বলছিলাম যে এই ভবনগুলো ভাঙার অনেক আগে থেকেই কিন্তু তাদেরকে এই ভবন মালিকদেরকে নোটিশ করা হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করছে। বারবার বলার পরও যেহেতু তারা ব্যবস্থা নেয়নি, কর্তৃপক্ষ আসলে আজকে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। কর্মকর্তারা বলছেন এই অভিযান পুরো ঢাকা জুড়েই অব্যাহত থাকবে। ইশরাত। রহিম রুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নকশা বহির্ভূত নির্মাণ কাজের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সকালে রূপসী এলাকায় অভিযান শুরু করেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই সময় নিয়ম না মেনে ভবন নির্মাণের দায়ে 3টি ভবন মালিককে 2 লাখ টাকা জরিমানা এবং 2 ভবনের নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। সেখানকার খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরও এক সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, আপনি একটু জানাবেন অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে এই মুহূর্তে। আর আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম যে ভবন মালিক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আসলে কোনো ধরনের অভিযোগ এসেছে কিনা রাজুকের যে এই উচ্ছেদ অভিযান এই বিষয়ে। ইশরাত, আপনি যেমন জানতে চেয়েছেন যে আজ বেলা 11টার দিকে কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের একটি প্রতিনিধি দল এর নেতৃত্ব দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার নেতৃত্বে একটি টিম। তাই এর সাথে কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ তারা একটা অভিযান চালিয়েছে রূপসী এলাকায়। সকালে যখন রূপসী এলাকায় তারা অভিযান শুরু করেছিল তখন কিন্তু অভিযান করে প্রথমে একটি বাড়িতে তারা অভিযান করে দোতলা নির্মাণ ভবনের সিদ্দিকুর রহমানের ভবনে কিন্তু তারা 2,50,000 টাকা জরিমানা করে এবং তার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যমুনা ফাউন্ডেশন লিমিটেডের একটি নির্মাণাধীন 6তলা ভবনের হাসপাতাল, সেটার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে এবং তারা পর্যাপ্ত কাগজ না দেখার কারণে কিন্তু তাদের সেই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তার পরবর্তীতে আমরা দেখতে পেরেছি যে 5তলা একটা দল ভবনের হামিদা বেগম নামে তার একটা মাদ্রাসা তৈরি করে সেখানে রাজুক তারা এসে কিন্তু তাদেরকে কাগজপত্র চাওয়ার পরে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পেরে তারা কাজ বন্ধ করে এবং কিছু অংশ তারা ভেঙে দিয়েছে। তো তারপরে আমরা দেখেছি যে তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করে। তারপরে পাশের একটা বিল্ডিং এ আমরা দেখেছি যে ইব্রাহিম হোসেন প্রধানের নামে সেই ভবনে 50,000 টাকা জরিমানা করা হয়। তবে রাজুক কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে তাদের অভিযান অব্যাহত থাকবে। তবে এলাকাবাসী একটা অভিযোগ দিয়েছে যে তারা যে ভবনগুলো নির্মাণ করেছে সেগুলো কিন্তু স্থানীয় যে তারা পৌরসভার নিয়ম মেনে এবং পৌরসভার সাথে তারা কথা বলে কিন্তু তাদের অনুমতি নিয়ে তারা ভবন নির্মাণ করছে। এবং রাজুক কত সালে এখানে এটা আওতাধীন হয়েছে সেটা তারা কিন্তু জানে না। তারা একটা বলেছে যে তাদেরকে যদি আগে জানানো হতো এবং তাদেরকে যদি আগে যদি তাদেরকে অনুমতি কাগজ নোটিশ করে তাহলে কিন্তু সেটা তারা জানতে পারে। তো এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার, ওনার কাছে জানতে চাইবো আজকে যে আপনারা অভিযান করেছে সেই অভিযানে এলাকার মানুষ আসলে একেবারে জানে না রাজুক এটা অধীনস্থ হয়েছে কিনা। তো তারা এটা নিয়ে তারা আপত্তি জানিয়েছে। তো আপনাদের অভিযানে কতটুকু এবং কি অভিযান করছেন এবং অভিযানের সর্বশেষ কি অবস্থা? আমাদের অভিযান সফলভাবেই চলছে। আজকে সকাল থেকে আমরা 5টি স্থাপনাতে অভিযান করেছি। আন্ডার কনস্ট্রাকশন সবগুলোই ছিল। এর মধ্যে
3টি স্থাপনাতে জরিমানা করা হয়েছে, যেখানে 2 লক্ষ টাকা, 50,000, 50,000 এবং 1 লক্ষ টাকা। আপনারা নিশ্চয়ই জানেন যে এই এলাকাটি আসলে একটু প্রত্যন্ত অঞ্চল, এটা ঢাকার একেবারে সিটি কর্পোরেশনের যে ভিতরের অংশ সেরকম নয়, যে কারণে আমরা জরিমানার পরিমাণটা এখানে কম করেছি। অনেকের মধ্যে অজানা বিষয় আছে, এটা অস্বীকার করা যাচ্ছে না। এখানকার কোথাও কোথাও আমরা দেখেছি এখানকার পৌরসভাগুলো তাদেরকে নকশা প্রদান করেছে। আসলে রাজুকের অধিভুক্ত এলাকাতে পৌরসভা বা সিটি কর্পোরেশন কিন্তু কনস্ট্রাকশনের যে প্ল্যান পাস সেটা করতে পারে না, কিন্তু এখানে তারা দিয়েছে। আমরা সেই প্ল্যান দেখেও যারা যারা সেখানেও ব্যত্যয় করেছে জরিমানা করেছি, এবং যাতে করে রাজুকের ভবিষ্যতে তারা প্ল্যান গ্রহণ করে সে ব্যাপারে তাদেরকে পরামর্শ দিয়েছি। ঈশাদ, আরেকটা কথা আমরা জানিয়ে রাখি যে যেমনটা নির্বাহী মিনিস্টার আমাদেরকে জানিয়েছেন যে রাজুকের অধীনে কিন্তু পৌরসভা সহ অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু অনুমতি দিতে পারে না। তাদেরকে স্থানীয় যারা এসেছিল তাদেরকে নির্বাহী মিনিস্টার তাদেরকে বলেছেন যে সামনে যারা যতগুলো ভবন নির্মাণ করে তারা যেন রাজুকের অনুমতি নিয়ে পরবর্তী তাদের ভবনগুলো নির্মাণ করে, সেই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন। তবে তাদের অভিযান অব্যাহত আছে এবং চলমান আছে, পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে জানাতে পারবো। ঈশাদ, এ ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রিয়াজ হোসেন। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবকরা হলো আলভি হোসেন জুনায়েদ, আলামিন সামি এবং আল কামাল। সোমবার ভোরে মহাখালী ওয়্যারলেস গেট সহ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া এই 3 জন এজাহারভুক্ত আসামি নয়, তবে এই 3 জন হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিলেন এবং সিসি ক্যামেরাতেও তাদের গতিবিধি দেখা গেছে। তাই এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেফতার করেছে পুলিশ। গেল শনিবার বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে হামলায় পারভেজের মৃত্যু হয়। পরে এই ঘটনায় বনানী থানায় হত্যা মামলা করে তার পরিবার। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত 5 শিক্ষার্থীকে উদ্ধারে খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযান চলছে। সকাল থেকেই যৌথ বাহিনী খাগড়াছড়ি সদরের সুরেন্দ্র মাস্টার পাড়া, পূর্ণচন্দ্র কারবারি পাড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়েছে। এ সময় তারা ইউপিডিএফ এর একটি আস্তানায় খোঁজ পায়। এছাড়া 7 জনকে আটক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত অপহৃতদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এর আগে গত বুধবার খাগড়াছড়ি জেলা শহরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ এক টমটম চালককে অপহরণ করা হয়। পরে তাদের উদ্ধারে অভিযান শুরু করে যৌথ বাহিনী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় অরক্ষিত খাল, নালা আর ড্রেনে পড়ে প্রাণহানি ঠেকাতে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে বৃহস্পতিবারের মধ্যে তালিকা প্রণয়ন এবং জমাদানের নির্দেশ দিয়েছে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। রবিবার নগর ভবনের প্রকৌশল এবং পরিচ্ছন্ন বিভাগের সাথে আয়োজিত এক বিশেষ সভায় মেয়র এই নির্দেশ দেন। মাঠ পর্যায়ে কর্মরত প্রকৌশলী এবং পরিচ্ছন্ন বিভাগের বিভিন্ন জোন প্রধানকে আগামী বৃহস্পতিবারের মধ্যেই এই রিপোর্ট দিতে বলেন তিনি। সেই রিপোর্টের ভিত্তিতেই খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মেয়র। আরও জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ খাল বা নালাগুলোতে আপাতত বাঁশ দিয়ে ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, পরে স্থায়ী ঘেরাও দেওয়া হবে। খালগুলো আমরা সিটি কর্পোরেশনের আন্ডারে আছে, তো সেই খালগুলোকে আমরা প্রিভেন্টিভ মেজার্স হিসাবে আমরা আপাতত একটা টেম্পোরারি বেসিস আমরা সেটা ব্যাম্বো স্টিক দিয়ে আমরা সেটা করছি। আর যেখানে পার্মানেন্ট আমরা যদি দেখি সেটা করবো, সেটা আমরা স্টিল দিয়ে আমরা স্টেনলেস স্টিল দিয়ে সেটা করবো। একের পর এক ঘটনায় উত্তেজনা থামছেই না লালমনিরহাট সীমান্তে। বিএসএফ এর অনুপ্রবেশ আতঙ্ক সৃষ্টি করছে সীমান্ত জুড়ে। নিজের জীবন ছাড়াও ফসল নিয়ে দুশ্চিন্তায় সীমান্তের কৃষকরা। তারা বলছেন, খেতে কাজ করতে গেলেই ধরে নিয়ে যাওয়ার আতঙ্কে থাকেন তারা। তবে সীমান্তে হত্যা বন্ধে নানান পরিকল্পনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। সামিউল ইসলাম পাটোয়ারি মিলনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। গত জানুয়ারির শেষের দিকে লালমনিরহাট দহগ্রাম সীমান্তে অনুপ্রবেশ করে কাঁটাতারের বেড়া নির্মাণ করে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। এ সময় বিজিবি বাধা দিলে তা সাময়িক বন্ধ রাখে, পরে আবারও এই কাজ করে তারা। আপনারা এখানে কমেন্টমেন্ট করছেন কি? আপনারা
আপনি জোর করে করবেন? হ্যাঁ, কেন? আপনি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন? এমন উত্তেজনার পরে পতাকা বৈঠক হয় বিজিবি বিএসএফ এর মধ্যে, কিন্তু তারপরেও নানাভাবে দহগ্রাম সীমান্তে কৃষকের গরু ছাগল ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। সবশেষ গত বুধবার হাতীবান্ধার সিঙ্গিবাড়ি সীমান্তে বিএসএফ সদস্যরা নোম্যান্স ল্যান্ডে প্রবেশ করে বাংলাদেশি হাসিনুরকে গুলি করে হত্যা করে। আর শুক্রবার পাটগ্রামের বাউড়া ডাঙ্গারপাড় সীমান্তে কৃষক আজিনুরকে ধরে নিয়ে যায় তারা। এছাড়াও দহগ্রাম সীমান্তে শনিবার বিকেলে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে তাদের ১৫০ গজ অংশের মাটি কাটা শুরু করে বিএসএফ। সীমান্ত পরীক্ষা খোঁড়া হচ্ছে সন্দেহ নিয়ে তাদের প্রতিরোধ করে গ্রামবাসী। পরে তারা পিছু হটে। আপনাদের যদি মাটি প্রয়োজন হয় আপনি বলবেন, আমরা অফিসারের সাথে কথা বলবো, অনুমোদন হলে কাটবেন, ঠিক আছে না? লালমনিরহাট সীমান্ত জুড়ে বিএসএফ এর এমন তাণ্ডবে আতঙ্কে মানুষ। সীমান্তবাসীর যে জমি জমা, এই জমি জমা ফসল উৎপাদন করবে কেমনে? তাদের নিরাপত্তা কথা। ভারতের মাল্লি আর আমাদের মাল্লি একখানে, আমরা যদি যাই ওখানে দেখলি তো ওনা আমাকে গুলি করতে পারে, এমন একটা নিরাপত্তা আমাকে গুলি করতে পারবে। আমরা তো যাইতে পারছি না ওখানে। কখন যে ইন্ডিয়ান বৃষ্টি আসবি, কখন যে না আসবি, কোন তো ইয়েও নাই, নির্ধারিত নাই। যদি মনে করে আসি যে চাটি ভেড়া ভাঙ্গি চুরি তো বেখাই নিয়ে যাইতে পারে। এই অবস্থায় আতঙ্কে না থেকে সতর্ক থাকার পরামর্শ বিজিবির। এ নিয়ে সীমান্ত এলাকায় প্রচারও চালানো হচ্ছে। আর খেতে কাজ করতে যাবার সময় বিজিবির পরামর্শ নেওয়ার কথা বলছেন কৃষি কর্মকর্তারা। ওই এলাকার যে বিজিবি আমাদের যারা আছে তারা তো শান্তমূলক সীমান্ত রক্ষার বা সীমান্ত দেখভাল করার দায়িত্ব তাদের সঙ্গে পরামর্শ করে যেন তারা তারা কাজেগুলো অগ্রগামী করে। তার কারণ একটা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে গেলে সেটাকে আমাদের এইটাকে সংশোধন করা খুব অনেক সময় সংশোধনের পর্যায়ে থাকে না। এদিকে জেলা প্রশাসক জানান সীমান্তে হত্যা শূন্যের কোটায় আনার ব্যাপারে সরকার চেষ্টা করছে। জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং হয়, সেখানে আমাদের বিজিবি সদস্য থাকেন, পুলিশের সদস্য থাকেন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে, বিভিন্ন সংস্থার লোকজন থাকে। আমরা সর্বদাই সচেষ্ট থাকি যাতে আমাদের এই সীমান্ত এলাকায় কোনো ধরনের হত্যা না হয়। লালমনিরহাট জেলায় ২৮৪ কিলোমিটার সীমান্তের মধ্যে ৭৫ কিলোমিটার সীমান্তই অরক্ষিত। এসব এলাকায় নিজেদের সুরক্ষায় প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সীমান্তবাসী। মনিরা কাজুরি, ৭১। ৬ দফা দাবি আদায়ে ৪৮ ঘন্টার আলটিমেটাম এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার সকালে কালো ব্যাজ পরে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল এবং সমাবেশ শেষে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, যতদিন পর্যন্ত না ৬ দফা দাবি আদায় হবে ততদিন পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করবেন তারা। একই সাথে খুব দ্রুততম সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের পাশাপাশি ঢাকামুখী লং মার্চ কর্মসূচির ডাক দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।